তারেক রহমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেই কথাটি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, এইটার মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং বাংলাদেশের এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, বাংলাদেশের ইতিহাসে একটি অবাধ, সুষ্ঠু এবং ক্রেডিবল নির্বাচনের জন্য তারেক রহমান আজকে বাংলাদেশে প্রত্যাগমন করেছে। জাকির এস চৌধুরী, ধরেন আজকে যে তারেক রহমান তার বক্তব্যে আমি বলবো তিনি কোন রকম কোনো বিষোদ্গার করেননি, যেটি সাধারণত আমরা আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে খালি বদনাম শুনি, মানে এক দল আর এক দলের বিপক্ষে তুমুল সমালোচনা করি, সেরকম কোনো বক্তব্য তিনি দেননি। গত 17 বছর ধরে তিনি বিদেশে থেকেছেন, লন্ডনে তিনি জীবনযাপন দেখেছেন, রাজনীতি চর্চা দেখেছেন, সেই রকম প্রভাব তো আমরা আশা করতেই পারি, কিন্তু নির্বাচন নিয়ে তিনি নীরব কেন থাকলেন? ধন্যবাদ সুলতানা আপা, যেই কথাটা থেকে আমি বিচ্যুত হয়ে গিয়েছিলাম। জি, যে তারেক রহমান তার খুব, আপনি জানেন ওনার মা আজকে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যার কারণে ছিল এই যে আমার তাজুল ভাই, ওনাদের আপনার দল দীর্ঘ 16 বছর বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতনটা করেছিল, ওনাকে চিকিৎসার জন্য বাইরে পাঠাইতে দেন নেই, ওনাকে বিনা চিকিৎসায় দুকে দুকে মারার ব্যবস্থা করেছিলেন। সো বেগম খালেদা জিয়া আজকে সংকটাপন্ন অবস্থা। আপনি জানেন সন্তানের কাছে মায়ের আকুতি, মাতৃত্ব, সন্তানের প্রতি সন্তান মায়ের সেই মাতৃত্ব এবং অসুস্থ মাকে দেখার জন্য বিমান বন্দরের যেই এই যে জুলাই ওয়ে যেটাকে বলে 300 ফিটে যেই এটাকে বলা হয়েছিল যে ওনাকে স্বাগত সমাবেশ, যেখানে উনি খুব শর্ট সময় স্টে করবেন, রিজন হলো উনি প্রথম ওনার মাকে দেখতে যাবেন। সো এই 15 মিনিটের বক্তব্যে আপনারা যদি এটাকে মূল্যায়ন করেন, একটা উক্তি, যেখানে এক উক্তি এই আমেরিকায় আজ হতে প্রায় 70 বছর আগে, যে আই হ্যাভ এ ড্রিম, ডক্টর মার্টিন লুথার কিং এর, তেমনি তারেক রহমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেই কথাটি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, এইটার মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং বাংলাদেশের এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, বাংলাদেশের ইতিহাসে একটি অবাধ, সুষ্ঠু এবং ক্রেডিবল নির্বাচনের জন্য তারেক রহমান আজকে বাংলাদেশে প্রত্যাগমন করেছে। এবং আপনারা দেখবেন এটা আর সময়ের ব্যাপার যে বাংলাদেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচনের অপেক্ষা, যে নির্বাচনের জন্য জাকির চৌধুরী, আপনার কি মনে হয়, দেখুন আপনি বলেছেন যে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে, আমি ডামি নির্বাচন করেছে নিঃসন্দেহে, এবং সেই জন্য তাকে মূল্য দিতে হয়েছে, তাই না? এবং ওই নির্বাচনগুলি কারো কাছে গ্রহণযোগ্য হয়নি। আজকে বিএনপিকে ছাড়া, আওয়ামী লীগকে ছাড়া যদি একটা নির্বাচনে বিএনপি অংশ নেয়, সেটিকে আপনারা মনে করেন বিএনপির জন্য ভালো হবে? সেই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে? হ্যাঁ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। ইতিহাসের শিক্ষা তো আসলে হিস্ট্রি রিফ্লেক্টস ইটসেলফ, ইতিহাসের সত্য হলো বাস্তবতা। এখন আওয়ামী লীগের অবস্থা আর জার্মানের সেই যেটা হিটলারের যেই নাৎজি পার্টি একই রকম। আজকে বাংলাদেশের বাস্তবতায় আপনি জুলাই বিপ্লব এবং আওয়ামী লীগের শেখ হাসিনার এই যে 36 দিনে আমার দেশে এই যে মানবাধিকার হরণ এবং মানবতা বিরোধী যে কর্মকাণ্ড, প্রায় 36 দিনের জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী 1,500 লোককে হত্যা করেছে, 1500-এর উপরে শিশু ছিল, 30,000 লোকের উপরে আজকে পঙ্গুত্ব বরণ করেছে, যাদের মধ্যে প্রায় 2,500 লোক অন্ধ এখন। এই যে মানবতা বিরোধী অপরাধে বলা হয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি এখন বাংলাদেশে তাদের মানবতা বিরোধী অপরাধের বিচার না হওয়া পর্যন্ত
তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে হবে না। আমি জাকির এই কথাটা চৌধুরী, শেষ করি সুলতান আপা, আপনারা যে যে কথাটা এখানে বলেন মানবতা এর বিরোধী চেয়ে অপরাধ অনেক বড় আওয়ামী লীগ যে অপরাধ কথাটা বলেছে, ৭১ এর চেয়ে অনেক বড় অপরাধ ৭১ জামাতে ইসলামী করেছে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে আর আওয়ামী লীগ নিতে পারবে না, এটা কি জাস্টিফাইড? অবশ্যই জামাত অপরাধের জন্য, জামাতের যারা অপরাধ করেছে ঠিক একই কনসিকুয়েন্সেস এখানে, যে যে জামাতের যারা যুদ্ধ অপরাধ করেছিল আপনি জানেন অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। সো অবশ্যই জামাতে ইসলাম তারা তাদের কর্মকাণ্ডের জন্য তারা এখনো বলছে যদি তাদের ফাঁসি যদি হয়েছে, আমি কিন্তু শেষ করি সুলতান আপা, যুদ্ধাপরাধীদের দল হিসেবে আমাকে তো জামাতের বলতে বিচার দেন, হয় দল নাই। হিসাবে আপনারা তো দলগতভাবে আওয়ামী লীগের বিচার করতেছেন, তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেন, মানুষ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে তো প্রত্যাখ্যান করবে। ওকে, দল হিসাবে এবং আওয়ামী লীগে আপনারা জানেন যে প্রবাদটা, আর সারা শরীরে যদি আপনার ক্ষত হয় ওষুধ কত দিবেন। এখন এই প্যাসিস্ট সরকারের প্যাসিস্টরা এই যে দীর্ঘদিন নির্বাচন এবং গণতন্ত্রহীনতার কারণে আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাকে, এই যে নেপাল শ্রীলঙ্কা থেকে সম্প্রতি যে রিজিমটা যেই সরকাররা পালন করেছে, আবার আরব বসন্ত এবং আপনার সিরিয়া সহ দেখেন ওখানে যারা লঙ্গার সেগুলো তো শেষ করতে দেন আপা, আপনি বলেন, আমি অবশ্যই আমাকে কোশ্চেন যেটা, সরি কই গেলেন আমার, সরি আবার উনি জাকির ভাই? ভিডিও অফ হয়ে গেছে। হ্যাঁ আমি অন করতেছি প্লিজ। তো জাকির ভাইকে শেষ করতে দেই, বুঝছেন? আচ্ছা, জাকির ভাই তো পুরোপুরি চলে গেলেন। আচ্ছা, জাকির ভাই যুক্ত হন, কিন্তু তাজুল ইসলাম বনি, এই যে বিএনপিদের যে অভিযোগগুলো, আচ্ছা জাকির ভাই যুক্ত হয়ে গেছেন, আপনি তারপরে বলেন, ওনাকে একটু শেষ করতে দিন কথাটা। হ্যাঁ হ্যাঁ, জাকির ভাই আপনি শেষ করুন। জি, তো এই যে শ্রীলঙ্কা এবং নেপালে ওরা ওদের ইনস্টিটিউশনাল একটা দেশ, কিন্তু বাংলাদেশে শুধু শেখ হাসিনা ক্ষমতা টিকে থাকার জন্য আপনার ইনস্টিটিউশন গুলাকে ধ্বংস করে দিয়েছে, যার কারণে আপনি দেখেন ওদের 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 এ টু জি সবাই অপরাধের সাথে জড়িত হয়ে গিয়েছে। বাংলাদেশে আপনি জানেন এই যে মেগা প্রজেক্ট গুলা, এই যে উন্নয়নের নামে বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা, এই যে আমার ভাই আমেরিকা আচ্ছা আছে, জাকির ভাই, আচ্ছা আমরা নাকি জাকির ভাই দেখেন, তারেক রহমান আজকে যেই বক্তব্যটি দিয়েছেন, যেই ভাষণটি দিয়েছেন, সেখানে তিনি এইসব কিছুই উল্লেখ করেননি। আমরা কি রাজনীতিটাকে একটা নতুন দিকে নিতে পারি কিনা? কারণ যে সমস্ত দুর্নীতির কথা, মেগা প্রজেক্টে অবশ্যই অবশ্যই আমরা রাজনীতিকে, আমার প্রশ্নটি শুনুন, আগে প্রশ্নটি শুনুন। এগুলি মুখস্থ কথা। আজ পর্যন্ত এই সরকার তো কোনো মামলাও দায়ের করতে পারেনি, কোনো প্রমাণও হাজির করতে পারেনি, কোনো দেশ থেকে লুট করে নিয়ে গেছে টাকা ফেরতও আনতে পারেনি, তাই না? বনি আমিন, এই যে এইভাবে করে যে ঢালাও রাজনীতিতে, কি আমরা নতুন কোনো একটা মূল্যবোধ দেখতে পাবো? সেই মানে সম্ভাবনা কি আমাদের আদৌ আছে? নাকি তারেক রহমান আজকে যেই সুন্দর কথা বলেছেন, কোথাও কোনো বিষোদ্গার নাই, শুধুই শান্তির কথা, পরবর্তীতে কি এই শান্তির কথা থাকবে? নাকি তাদের যারা সমর্থক, তাদের যারা কর্মী, রাজনীতির বলয়টাই এরকম যে আপনি সেখানে গেলে নেতিবাচক কথা না বললেই আসলে রাজনীতি হয় না, এই বলয়ের মধ্যে কি আটকে যাবে আবারও? ধন্যবাদ আপা, আপনি যেটা বলছেন আমি তো মনে করি এটা একটা শুধু সুন্দর সুন্দর কথার বুলি আওড়ানো ছাড়া আর কিছু নয়। কারণ বিএনপি জানতো না এই যে 2001 থেকে 2006 সালে এই যে যারা 71 সালে এত মানুষ, 30 লক্ষ মানুষকে যারা শহীদ করেছে, তাদেরকে কিভাবে নিয়ে জামাতকে নিয়ে বিশেষ করে বিএনপি সরকার গঠন করলো, তাদের হাতে বাংলাদেশের পতাকা দিয়ে দিল। এটা আমার শ্রদ্ধেয় জাকির ভাইয়ের কাছে একটা প্রশ্ন। তারপরে ধরেন তারপরে আরেকটা কথা দেখেন, আই হ্যাভ এ প্ল্যান আলোচনা করার জন্য আপনার সুযোগ হবে। আমি যদি কিভাবে 2001 আমি আমাকে একটু বলতে দেন, অবশ্যই আপনি বলবেন, আমি আপনাকে একটু না, তারপরে আমি যেটা বলতে চাচ্ছি। আচ্ছা, আমার কথাটা শুনেন। সেটা হচ্ছে কি, আমরা তো অতীতের রাজনীতিগুলি আপনারা যা বলবেন আমরা হাজার হাজার বার শুনতে শুনতে আমাদের কান পচে গেছে, রাইট? যে এখন জাকির ভাই বলবে 96 সালে বিএনপি কে জামাতের সঙ্গে আওয়ামী লীগ জোটবদ্ধ আন্দোলন করেছে, রাইট? এরকম চলতেই থাকবে, এইটা এভার এন্ডিং। আমরা একটু সামনে বাড়ি, সেটি হচ্ছে এখন তো তারেক রহমান স্পষ্টতই জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জাকির চৌধুরী, আপনি কি একটু বলবেন নাকি যে জামাতের সঙ্গে আপনাদের রাজনীতিটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে?
আমি মনে করি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যারা রাজনীতি করবে, এই যে আমাদের আজকে দেখেন বিএনপির অ্যালায়েন্সটা, নাগরিক ঐক্য, সেই মাহমুদুর রহমান ডাকসুর বিপি ছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই যে গণসংহতি পরিষদের জুনায়েদ সাকি, বিপিনুর সহ মুক্তিযুদ্ধের সপক্ষে, গণতন্ত্রের সপক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের সপক্ষের শক্তি নিয়ে আজকে তারেক রহমান যে বাংলাদেশের চিন্তা করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশের চিন্তা করেছেন, তারেক রহমান আজকে সেই বাংলাদেশের স্বপ্নকে নিয়েই এই যে ওনার যেটা বলেছে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান হলো মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, সার্বভৌমত্বের বাংলাদেশ, বুকানাঙ্গা মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, এবং আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের সেই যে ৩০ লক্ষ শহীদের রক্ত, ২ লক্ষ মা বোনের ইজ্জত, এবং এই যে ৭১-এর মুক্তিযুদ্ধ আপনি জানেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্যে দিয়েই শুরু হয়েছিল। সেই ভোটাধিকার প্রতিষ্ঠা আপনারা জানেন, আমার ভাই নিশ্চয়ই উনিতে, এটা তো এদিনের কথা যে ১৫ বছর কিভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করেছিল আওয়ামী লীগ, যার বয়স আজকে ৩৬ বছর, ৩৮ বছর, ১৮ বছর বয়সে যে ভোটার হয়েছিল, জীবনের প্রথম ভোটটি দিতে পারেনি। সো এই যে একটি সুন্দর নির্বাচন, যেটা একটু আমাদের প্রশ্নের প্রথমেই ছিল যে আওয়ামী লীগবিহীন এই নির্বাচনটা কিভাবে হবে, কিন্তু যারা এই যে দীর্ঘ ১৬ বছর দেশের ৩টা নির্বাচনকে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে ধরে রাখার জন্য পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ম্যানিপুলেট করেছিল যে নির্বাচন ব্যবস্থাকে, জাকির ভাই কোনো নির্বাচনের সরি, প্রক্রিয়ায় আপনি পড়ে কি নেই। বলবেন কি যে আমি বারবার ইন্টারাপ্ট করি? দেখুন, আমি বলছি আমরা একটু আগে বাড়ি, কিন্তু আপনি আবার আপনার খালি অতীতেই যেতে চান। আমরা কি ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের কথা ভুলে গেছি? আমরা কি 15 ফেব্রুয়ারি ২০০৫ নির্বাচনটা আপা না, শুনেন, না, আমাকে শেষ এটা তো করতে দেন। এক্সাম্পল হতে পারে না। 15 ২০০৫ সালের ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচনে ছিল ২০০৫ কনস্টিটিউশনের সালে কন্টিনিউশন, আপা কনস্টিটিউশনের কন্টিনিউশন। এটা আপনি 15 ফেব্রুয়ারি না, একতরফা না, 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 নির্বাচন, বাট ৯১ এর গণঅভ্যুত্থানে ৩ দলীয় জোটের রূপরেখায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৩টি নির্বাচন হওয়ার কথা ছিল। রাইট, আপনি ও কথা বলেনি না ভাই। তারপরে ২০০৫ সালে ৬ সালে আপনার যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধান বিচারপতির বয়স বাড়ানো, এমনকি ইয়াজউদ্দিন তখন প্রেসিডেন্ট, তাকে তত্ত্বাবধায়কের প্রধান, কত রকম নাটক হলো, পরে 111 হলো। আমরা যদি এরকম বলতে থাকি, এইগুলি বলে বলে আমাদের দিন শেষ হয়। আমি একটু আগে বাড়ি ভাই, যেই প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তর দেন। আমাকে একদম সরাসরি বলেন বিএনপির সঙ্গে জামায়াতের এখন আমরা দেখি একটা হাড্ডাহাড্ডি সম্পর্ক, একেবারেই কি বলবো, খুবই বাজে একটা সম্পর্ক। হ্যাঁ, তো এটি কি আপনারা ভবিষ্যতে, আপনি বলতেছেন আপনারা মুক্তিযুদ্ধের ভিত্তিতে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য বিএনপি নতুন করে তার এটি রাজনৈতিক দর্শন হবে, রাইট? সেই ক্ষেত্রে জামাতের সঙ্গে সম্পর্কটা আপনাদের কেমন হবে? জামাতের সাথে আমাদের অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি জামাত। আপনি যেই কথাটা, তারা যে মুক্তিযুদ্ধে এই যে বাংলাদেশকে তারা এখনো বলে যদি অপরাধ করে থাকে, এখানে তো এটা দিনের আলোর মতো সত্য। তারা কিভাবে নৃশংসভাবে আমার দেশের মানুষকে তারা সেদিন হত্যা করেছিল পাকিস্তানি বাহিনীদের সহায়তায়। আপনারা জানেন এই যে আমরা 14 ডিসেম্বর মাস, 14 ফেব্রুয়ারি শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করলাম। এই যে সেদিন পাকিস্তানিরা তো এই যে মুনির চৌধুরী সহ যেই রায়ের বাজারের যে বৌদ্ধভূমিতে ১৫০ বুদ্ধিজীবীর লাশ একত্রে পাওয়া গেল, প্রায় ১১০০ বুদ্ধিজীবীদেরকে এই যে তারা, আমরা স্বাধীনতা অর্জনের মাত্র 2 দিন আগে, একদিন আগে এই যে প্রায় ১১০০ বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। সেই বুদ্ধিজীবীদের হত্যাতে একজন পাকিস্তানিও ছিল না। এই বাংলাদেশের এই প্রেতাত্মারা, মাওলানা শফিকরা, তাদের সেই পূর্বসূরীরা, আপনারা জানেন মাওলানা শফিক নিউ ইয়র্কের একটা অনুষ্ঠানে উনি বলেছিল, ওনার বয়স তখন 12 বছর, উনি 12 বছরের শিশু, উনি কি করেছেন তখন। কিন্তু এই ওনার মতো 12 বছরের শিশুরা ওনাদের জমাতের সেদিনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নির্দেশে আমার দেশের বুদ্ধিজীবীকে কোথায় ছিল, এই 12 বছরের এই ওনারা সেদিন পথ দেখিয়েছিলেন কোথায় আমার দেশের বুদ্ধিজীবীরা, কোথায় বাংলাদেশের স্থাপনা রয়েছে।